বাংলাদেশের মিডিয়া থেকে খবর প্রচার করা হচ্ছে। কি খবর? মোদি সরকারকে আবারও আন্দোলনের হুঁশিয়ারি তেলাপোকা পার্টির। আচ্ছা, কিন্তু ভারতের খবর থেকে তো দেখা যাচ্ছে এখন তেলাপোকারা যেখানে যাচ্ছে সেখানে পাবলিকের হাতে মার খাচ্ছে। ওইটাই তো আমরা দেখি। তাহলে ওরা তো আসলে সুসংগঠিত কোনো দলও না, কিছু না। ওদের উপরে ভর করে ওই ভারতের যে সমাজ বিরোধী লোকজন আছে এবং একই সঙ্গে যে বিরোধী রাজনৈতিক দল যেগুলো আছে, তারা বস্তুত একটা ফিল্ড ক্রিয়েট করার জন্য, একটা ঝামেলা পাকানোর জন্য জড়ো হয়েছিল। এটাই তো আমরা বস্তুত ওই আন্দোলনের সময় দেখছি। তো এগুলো করতে গিয়ে যেটা হচ্ছে, ওরা ওই যে 3টা দফা দিছিল যে ওই শিক্ষামন্ত্রী পদত্যাগ, আর যে ছাত্ররা আন্দোলনে ছিল তাদের এগেনস্টে কোনো কেস করা যাবে না, আর একটা জানি কি ভুলে গেছি এখন। এই যে কেস করা যাবে না যে বিষয়টা, আর একটা হলো যে যারা নাকি সুইসাইড করছে, ওই যে পরীক্ষায় যারা ব্যর্থ হয়ে গেছিলো আর কি। মানে প্রথমে তো ওই ফাঁসকৃত প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা হয়েছিল, তাতে তো অনেকেই পাস করেছিল, তাই না? তো ওইটা বাতিল করে দিয়ে নতুন করে প্রশ্নপত্র তৈরি করে যে পরীক্ষা নেওয়া হলো, তাতে তো অনেকে ফেল করেছিল। তো অনেকে এই কারণে নাকি সুইসাইড করছে। তো তাদের প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। এখন এই বাংলাদেশের মিডিয়াগুলো কোথা থেকে খবর কী পায় কে জানে। যতটুক দেখলাম যে ওই ককরোচ মানে তেলাপোকা আরশোলা পার্টির যে নেতারা, ওরা তো দেখলাম যে ভারতের বড় বড় যে উকিল আছে, লয়ার, কি শিববাল কি একটা আছে না, কি একটা শিবাল না কি বলে একজন আছে, তো তার কাছে গেছে বুদ্ধি পরামর্শ করতে, যে অতঃপর এই বিজেপি সরকার তাদের এগেনস্টে কেস কারবার দিলে তো সেগুলা কিভাবে তারা করবে। কিন্তু ওই শিবাল না কে জানি, ওর তো শুনছি নাকি ফি লক্ষ টাকা। তো এই পোলাফাইনগুলো যে ওর কাছে গেল, এই টাকা পয়সা তারা কোথা থেকে পাবে? আচ্ছা ঠিক আছে, ইটসকে, বাইরে বিদেশ থেকে হয়তো আসছে, সেই টাকাই দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলো তারা কিন্তু স্বপ্ন দেখছে। যেমন ওই কিছুদিন আগে যখন আন্দোলন হচ্ছিল দিল্লিতে, তাই না? তো বাংলাদেশের মিডিয়া থেকে মনে করা হচ্ছিল, বা বাংলাদেশের মিডিয়ার যে অতি উচ্ছ্বাস, বাংলাদেশের তৌহিদি জনতার যে অতি উচ্ছ্বাস আমরা সামাজিক মাধ্যমে আমরা দেখছি, মনে হচ্ছিল যে এই কখন না জানি নরেন্দ্র মোদী এই ভারত ছেড়ে ভেগে যায়, এরকমই কিন্তু ভাবচক্কর। এবং তারা কিন্তু আলটিমেটামও দিচ্ছিল যে অলরেডি ভেগে গেছে, অলরেডি তাকে দেখা যাচ্ছে না, এরকম। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের মিডিয়াগুলো এইগুলো বলে কী জন্য জানেন? বাংলাদেশের ধুর পাবলিক আছে না, ধুর পাবলিককে খুশি করার জন্য। কারণ এই সমস্ত খবরে তারা খুব খুশি হয়। অর্থাৎ বাংলাদেশের তৌহিদি জনতা বেসিক্যালি নরেন্দ্র মোদীকে না, টোটাল ভারতকেই ঘৃণা করে। আর নরেন্দ্র মোদী যেহেতু হিন্দুত্ববাদী রাজনীতি করে, অতএব তাকে তো আরও বেশি ঘৃণা করে। মুসলমানরা এটাই দাবি করে যে অমুসলিম মানে হিন্দুরা থাকবে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক, এবং এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বা স্বাধীনতার সুযোগ নিয়ে মুসলমানরা ভারতের মধ্যে যা ইচ্ছে খুশি করবে, এবং মেইনলি যে কাজটা করবে তাদের ধর্ম সম্পর্কে মিষ্টি মধুর কথা বলে জাতপাতে বিভক্ত হিন্দুদেরকে বিভ্রান্ত করে যদি কিছুদেরকে কনভার্ট করা যায়, এবং হয়ও, একেবারে যে হয় না তা না। এই জন্যই কিন্তু আমি বারবার এই পয়েন্টটাতে খুব জোর দিই যে হিন্দুরা যদি তাদের জাতপাত প্রথাকে আইন করে রদ না করে, তাহলে তাদেরকে ফলে ভবিষ্যতে কিন্তু বহুত খারাপই আছে। তাদেরকে বলে ভবিষ্যতে কিন্তু বহুত খারাপই আছে। তারা যতই বলুক আমরা উদার, আগের মতো এরকম নাই, আগের মতো বর্ণপ্রথা এটা নাই, ওটা নাই, সেটা নাই, অনেকে বলে আর কি। কিন্তু ওইটা আর আইন করে রদ করে দেওয়া দুইটা কি এক জিনিস বলেন? তো ভারতে হিন্দুদের মধ্যে গণতন্ত্র থাক বা স্বাধীনতা থাক, ধর্মনিরপেক্ষতা থাক, এটা কিন্তু মুসলমানরা চায়। আর মুসলমানরা তার নিজেদের দেশে, মানে যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ, সেখানে তারা চায় ইসলামী শাসন, সেখানে তাদের ধর্মীয় শাসন চায়, তাই না? কি অদ্ভুত জিনিস। এবং ঠিক এই কারণে এই হিন্দুদের ঐক্যবদ্ধ করার এই রাজনীতি করে কে? এই নরেন্দ্র মোদী এবং তার যে পারিষদবর্গ। এই জন্যেই কিন্তু এই মুসলমানরা বেজায় খেপা তার উপরে। কারণ
এরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এই মুসলমানরা আর এদের কাছে গিয়ে ওই উল্টাপাল্টা মিষ্টি মধুর ওই সুগার কোটিং কথাবার্তা বলে এদেরকে আর বিভ্রান্ত করতে পারে না, এবং এটাই বস্তুত মূল কারণ। কিন্তু আসল কথা হচ্ছে এই যে বাংলাদেশের মিডিয়া, তারা তো এটাই স্বপ্ন দেখে। যেমন কয়েকদিন আগে স্বপ্ন দেখছিল যে এই নরেন্দ্র মোদী হয়তো ভেগে গেল দেশ থেকে, তাই না? এখন যেহেতু সেটা হয়নি, নরেন্দ্র মোদী অত্যন্ত দক্ষ চাল দিয়ে সেটাকে নস্যাৎ করে দিয়েছে। তো এখন তাই বলে বাংলাদেশের মিডিয়া বা তৌহিদি জনতা চুপ করে বসে থাকবে, তা তো হয় না, তা তো হয় না। তারা তো কল্পনায় দেখে যে ভারত ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে, ভারতের কোনো অস্তিত্ব নেই, একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, এইটাই স্বপ্নে কিন্তু তারা সেটাই দেখে। এবং এটা দেখার একটা কারণও আছে, কারণ ওই যে তারা ওই গাজওয়াতুল হিন্দ করবে না, তো ভারত যদি ঐক্যবদ্ধ থাকে, হিন্দুরা যদি ঐক্যবদ্ধ থাকে এবং তাদের যে শক্তিমত্তা, অর্থনৈতিক ক্ষমতা, এগুলো যদি অটুট থাকে, তাহলে তো ভাই বাংলাদেশ বলেন আর পাকিস্তান বলেন আর অন্য মুসলমান দেশ বলেন, সবাই একত্রিত হয়েও তো গাজওয়াতুল হিন্দ করে ভারতের লোমটাও ছিটতে পারবে না, বিষয়টা তাই না? তথাপি এরা কিন্তু এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ, ভারতকে তুমি খান খান করে দাও, ভারতকে তুমি ধ্বংস করে দাও, কারণ তাহলে এরপরে গাজওয়াতুল হিন্দ করে ভারতের মধ্যে ঢুকে ওদের এই যে সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে গনিমতের মাল হিসেবে রঙ্গ তামাশা করতে পারবে, তাই না? লীলা খেলতে পারবে। আমি অবশ্য একেবারে এর এগেনস্টে তা ঠিক না। ওই যে আমি বলি না মাঝে মাঝে যে ওরা যখন গাজওয়াতুল হিন্দ করবে আমি তো পিছনে পিছনে যাবো, ওই বাটে যদি হালকা পাতলা কিছু হয় আর কি, এক্সট্রা। তো যেটা আসলে বলতে চাচ্ছিলাম সেটা কি জানেন, বাংলাদেশের এই মিডিয়া খালি না, মানে সাধারণ পাবলিকও কিন্তু ভারতের ধ্বংস হোক এটাই কামনা করে। বাট আমি তাদের বলতে চাই, এই নরেন্দ্র মোদী ওই সময় যে আন্দোলন হয়েছিল এটাকে অ্যালাউ করছিল, কারণ হচ্ছে কি, ওরা যে আসলে ভারতের শত্রু, রাষ্ট্রের শত্রু, ওরা যে দেশদ্রোহী এবং ওদের পিছনে যারা আছে তারা যে আসলেই দেশদ্রোহী, তারা যে দেশকে ভালোবাসে না, এই জিনিসটা জনসমক্ষে তুলে ধরা দরকার ছিল। এমনি রাজনৈতিকভাবে যদি বলতো যে না ওরা এটা ওইটা সেইটা, তাহলে কিন্তু মানুষ তো বিশ্বাস করে না, বিরোধী রাজনীতি তো অর্থাৎ বলতেই পারে। কিন্তু যদি কর্ম দিয়ে দেখানো যায় যে এই দেখো এরা কিন্তু রাষ্ট্রকে ধ্বংস করার কাজে লিপ্ত হয়ে গেছে, তাই না? এই জন্যে কিন্তু তখন অ্যালাউ করছিল। আমি কিন্তু বারবার একটা কথা বলি, একেবারে গোড়াতেই যখন আরশোলা পার্টি ওখানে ওই ঝামেলা করার চেষ্টা করতেছিল, মানে জড়ো হওয়ার চেষ্টা করেছিল, পুলিশ দিয়ে পিটিয়ে ওদেরকে ওখান থেকে আউট করে দেওয়া যেত। এরপরে কয়েক হাজার আসছিল, খালি যদি বিজেপির কর্মীদেরকে বলতো এই নরেন্দ্র মোদী, এই তোমরা যাও ওখানে মার্চ করো, অস্তিত্ব থাকতো, ওদের কোনো অস্তিত্ব থাকতো না। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, যা ঘটনা যেটা ঘটে গেছে, এরপরে এই আরশোলা পার্টি যদি আবারই কাজ করার চেষ্টা করে, এইবার কিন্তু আর পুলিশ দিয়ে দমন করবে না। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এবার কিন্তু পুলিশ দিয়ে দমন করবে না, সোজা ওই বিজেপি নেতা কর্মী বজরং দল কী জানি আসে না, ওদের RSS টেস কী জানি আসে না, ওদেরকে নির্দেশ দেবে যে তোমরা মার্চ করো, ওখানে গিয়ে ওদের সামাল দাও, দেখবেন যে কী পরিস্থিতি দাঁড়ায়। হ্যাঁ, এটাই হবে। অনেকে ওই যে বাংলাদেশে শেখ হাসিনার যে পরিস্থিতি ছিল, ভারতে নরেন্দ্র মোদীর ওই হুবহু একই রকম পরিস্থিতিটা মনে করে। এইটা হলো ভারত সম্পর্কে বাংলাদেশের মানুষের যে ভয়ঙ্কর রকমভাবে অজ্ঞতা, তারই বহিঃপ্রকাশ। আরে ভাই, বাংলাদেশে শেখ হাসিনার আমল, মানে সেই 2024 সালে এখানে তো বেসিক্যালি তার পক্ষে জনমত ছিল না। সত্য কথা কিন্তু এটাই, জনমত ছিল না, জনগণ তার পক্ষে ছিল না। ব্যক্তি শেখ হাসিনার পক্ষে হয়তো অনেকেই থাকতে পারে, কিন্তু ব্যক্তি শেখ হাসিনার চারিপাশে যে বদমাশগুলো ছিল, এগুলো তো ছিল গণবিরোধী, দেশবিরোধী, তারা দুর্নীতিগ্রস্ত, বেয়াদ্দব, অসভ্য টাইপের, মানে দেশকে তারা ছিপড়ে খুবড়ে খেত এবং শেখ হাসিনার কাছে প্রকৃত তথ্য দিত না, এবং সেগুলোই তো পরে ভাগছে, তাই না? সেগুলোই তো দেশে পরে ঢুকতে পারে না। ওই লোকগুলোর কারণেই বস্তুত শেখ হাসিনা জনগণের কাছে মানে অগ্রহণযোগ্য হয়ে গেছিলো, যে কারণে শেখ হাসিনা যদি ডাক দিতও তাহলেও খুব বেশি লোকজন তাকে রক্ষার জন্য রাস্তায় নামতো না। আর বাংলাদেশের সেনাবাহিনী কী কাজ করেছিল সেটা তো আমরা জানি। ভারতে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এখানে এই বর্তমানে এই নরেন্দ্র মোদীর চাইতে জনপ্রিয় ব্যক্তি, নেতা এই ভারতে আর নাই। নরেন্দ্র মোদী খালি একবার ডাক দিলে কয়েক কোটি লোক এই দিল্লিতে গিয়ে হাজির হবে, এটাই বাস্তবতা। কারণ নরেন্দ্র মোদীকে তারা ভালোবাসে, এমনি তারা 3বার পরপর নির্বাচনে জিতায় নাই।
আরে ভোট ডাকাতি করে যেতে নেই কিন্তু। আর ওদের যে সেনাবাহিনী আছে পেশাদার, সরকার যা বলে তাই শোনে। এখানে সেনাবাহিনী প্রধানের কোনো ক্ষমতা নেই। সেনাবাহিনী প্রধান ওই জাতিসংঘ মিশনে সৈন্য পাঠানোর কারণে ওই সরকারের এগেনস্টে চলে যাবে না, এই ধরনের সেনাবাহিনী ভারতে না। এই বিষয়গুলো বাংলাদেশের লোকজন আসলে জানে না বলে তারা মনে করে যে সেখানে যেভাবে ভাগছে নরেন্দ্র মোদীও হয়তো সেভাবে ভাগবে। আমি তাদেরকে আবারও বলতে চাচ্ছি, যদি সত্যি সত্যি এই আরশোলা পার্টি আবারও এখানে একটা গণ্ডগোল ভেজাল করার চেষ্টা করে না, এইবার কিন্তু সরকার পুলিশ দিয়ে ওদেরকে কিছু বলবে না। দেখবেন এর বিজেপির কর্মী সমর্থক, বজরং দলের কর্মী সমর্থক, আরএসএসের কর্মী সমর্থকদের ওখানে পাঠিয়ে দেবে, পাশার ছাল একেবারে লাল করে দিবে। আর ইহদিন যে গীতে কোনো দিন ওরা আন্দোলনের নাম মুখে নেবে না, বোঝা গেছে? কারণ ওরা হিন্দু না, ওরা মরতে চায় না, ওরা জীবনকে ভালোবাসে, ওরা কিন্তু জীবন দিতে চায় না, এটা বুঝতে হবে। বাংলাদেশের মানুষ মমিন মুসলমানরা না, ওরা কিন্তু মরতে ভয় পায় না। এবং এটাও কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। বাংলাদেশে যেমন আন্দোলনের সময় আমরা দেখছিলাম একজনকে গুলি দিচ্ছে আর একজন সামনে চলে আসতেছে, তাই না? মরাকে ভয় করে না, মনে হয় নেশাসক্ত ছিল, নাহলে এরকম কী কারণে করছিল কে জানে। কিন্তু ভারতের মানুষ, ওরা হিন্দু না, ওদের জীবন দর্শন ভিন্ন, ওরা মরতে চায় না, ওরা বেঁচে থেকেই মজা করতে চায়। তো ওই দুইটা ফেদানি দিলে ওই যে ভাগবে, আর ইহ জীবনে কোনো দিন আন্দোলন করার জন্য রাস্তায় নামবে না, এটাই রিয়ালিটি। ধন্যবাদ।